আমরা সবাই রক্ত মাংসের মানুষ। চারপাশের সবকিছু আমাদের নিজেদের শরীরটাও তো জড় পদার্থ দিয়ে তৈরি। কিন্তু একটু গভীরভাবে ভেবে দেখলে একটা অদ্ভুত খটকা লাগে, তাই না? হ্যাঁ, আক্ষরিক অর্থেই একটা বড় খটকা লাগার কথা। এই যে আমাদের অনুভূতি আছে, চিন্তা আছে, আনন্দ বা বেদনার বোধ আছে, এগুলো আসলে কোথা থেকে এলো? যদি আমরা একেবারে আণবিক পর্যায়ে গিয়ে দেখি, তবে দেখা যাবে আমরা মূলত কার্বন, হাইড্রোজেন, নাইট্রোজেন এসব দিয়ে তৈরি। খুব সহজ আর একটু কাব্যিক ভাষায় বলতে গেলে আমরা সবাই মৃত নক্ষত্রের ছাই দিয়ে তৈরি। ঠিক, মৃত নক্ষত্রের ছাই। কিন্তু প্রশ্ন হল, স্রেফ কিছু জড় পরমাণু সমষ্টি দিয়ে তৈরি একটা শরীর কিভাবে হঠাৎ করে সচেতন হয়ে ওঠে? কিভাবে একটা জড় বায়োলজিক্যাল কাঠামোর ভেতর থেকে এই যে আমি নামক অনুভূতির জন্ম হয়? এটাই বোধহয় মানব ইতিহাসের বা আমাদের অস্তিত্বের একদম কেন্দ্র থেকে উঠে আসা সবচেয়ে বড় প্রশ্ন। একদম। আর আজকের এই গভীর বিশ্লেষণে আমরা ঠিক এই প্রশ্নগুলোরই উত্তর খোঁজার চেষ্টা করব। এই তথ্য অনুসন্ধানে আমরা একগাদে চমৎকার সোর্স ব্যবহার করছি। যার মধ্যে আধুনিক স্নায়ুবিজ্ঞানের বেশ কিছু যুগান্তকারী গবেষণাপত্র আছে, কোয়ান্টাম মেকানিক্সের জটিল কিছু তত্ত্ব আছে, আর সেই সাথে উপনিষদ ও বৌদ্ধ দর্শনের মতো প্রাচীন গ্রন্থাবলীর নির্যাসও থাকছে। আমাদের আজকের মূল মিশন বা উদ্দেশ্য হল চেতনা বা কনসিয়াসনেস আসলে কি, আমাদের পরিচয় বলতে আসলেই কোনো স্থায়ী কিছু আছে কিনা, আর আধুনিক বিজ্ঞান ও প্রাচীন দর্শন কিভাবে এই রহস্যের সমাধান খুঁজছে তা সহজ ভাষায় উদ্ঘাটন করা। আচ্ছা, বিষয়টা একটু খুলে বলা যাক। হ্যাঁ, শুরু করা যাক। ধরুন, যদি আমাদের শরীরকে একটা অত্যন্ত শক্তিশালী অণুবীক্ষণ যন্ত্রের নিচে রাখা হয়, তবে কি দেখা যাবে? দেখা যাবে আমরা কেবল কিছু জড় পরমাণু আর উপপারমাণবিক কণার সমষ্টি। একদমই তাই। আর একটা কার্বন বা হাইড্রোজেন পরমাণুর তো নিজস্ব কোনো আবেগ নেই। ঠিক, তার কোনো অনুভূতি নেই, সে জানেও না যে সে অস্তিত্বশীল। তাহলে বিজ্ঞান ও দর্শনের সবচেয়ে বড় ধাঁধাটা হল, কোটি কোটি জড় কণা যখন একসাথে মিলে একটা মস্তিষ্ক বা শরীর গঠন করে, তখন ঠিক কোন জাদুতে আমি আছি এই তীব্র বোধ বা চেতনার তৈরি হয়। অত্যন্ত চমৎকার, এবং একই সাথে গভীর একটা প্রেক্ষিত দিয়ে আজকের এই আলোচনার সূত্রপাত হল। সত্যি বলতে, বিষয়টির গভীরে প্রবেশ করলে দেখা যায় আধুনিক বিজ্ঞান আজ পর্যন্ত অনেক কিছুরই নিখুঁত গাণিতিক ও কাঠামোগত ব্যাখ্যা দিতে পেরেছে। হ্যাঁ, মহাবিশ্বের অনেক রহস্যই তো বিজ্ঞান সমাধান করেছে। ঠিক, কিন্তু ঠিক এই জায়গাটাতে এসে বিজ্ঞান রীতিমতো থমকে গেছে। দর্শনের জগতে ডেভিড চালমার্স নামের এক বিখ্যাত দার্শনিক এই রহস্যটিকে নাম দিয়েছেন হার্ড প্রবলেম অফ কনশাসনেস, বা চেতনার কঠিন সমস্যা। চেতনার কঠিন সমস্যা, বিষয়টা একটু ভেঙে বলা যায়? অবশ্যই, একটু ভেঙে বললে বিষয়টা পরিষ্কার হবে। ধরুন, আমাদের মস্তিষ্কের ভেতরে বিলিয়ন বিলিয়ন নিউরন কিভাবে একে অপরের সাথে যোগাযোগ করে, কিভাবে সিন্যাপসের ভেতর দিয়ে রাসায়নিক সংকেত আদান প্রদান হয়, তা আজকের স্নায়ুবিজ্ঞান বা নিউরোসায়েন্স খুব সুন্দরভাবে ম্যাপ করতে পারে। মেকানিজমটা আমরা জানি। হ্যাঁ, আমরা জানি কিভাবে আলো চোখের রেটিনায় পড়ে এবং মস্তিষ্কে সিগন্যাল পাঠায়। কিন্তু এই ভৌত বা শারীরিক প্রসেসিংগুলো কেন শেষ পর্যন্ত একটা সাবজেক্টিভ বা সম্পূর্ণ ব্যক্তিগত অভিজ্ঞতায় রূপান্তরিত হয়, তার কোনো সন্তোষজনক উত্তর বিজ্ঞানের কাছে নেই। তার মানে শারীরিক প্রক্রিয়াটা আমরা বুঝলেও অনুভূতির প্রক্রিয়াটা বুঝি না। একদম। থমাস ন্যাগেল নামের আরেকজন প্রখ্যাত দার্শনিক এই বিষয়টা বোঝাতে একটা দারুণ চিন্তন পরীক্ষা বা থট এক্সপেরিমেন্ট দিয়েছিলেন। তিনি একটা অদ্ভুত প্রশ্ন করেছিলেন, বাদুড় হওয়া মানে কেমন অনুভূতি? বাদুড় মানে আকাশে যে বাদুড় ওড়ে, সেই বাদুড়ের কথা বলা হচ্ছে? একদম তাই। থমাস ন্যাগেল বলছেন, বিজ্ঞান হয়তো একদিন একটা বাদুড়ের স্নায়ুতন্ত্রের প্রতিটি অংশ নিখুঁতভাবে স্ক্যান করে ফেলতে পারবে। বাদুড় ইকোলোকেশন বা শব্দতরঙ্গ ব্যবহার করে কিভাবে অন্ধকারে পথ চলে, তার পুরো বায়োলজিক্যাল মেকানিজম আমরা হয়তো খাতায় কলমে সমীকরণ দিয়ে বুঝিয়ে দিতে পারব। হ্যাঁ, সেন্সরগুলো কিভাবে কাজ করে সেটা তো দেখাই যায়। কিন্তু একজন বাদুড়ের দৃষ্টিকোণ থেকে পৃথিবীটা ঠিক কেমন লাগে, তার নিজস্ব যে ব্যক্তিগত অভিজ্ঞতা, যাকে দর্শনের ভাষায় বলা হয় কোয়ালিয়া, তা কখনোই কোনো গাণিতিক সমীকরণ বা স্ক্যানার দিয়ে পরিমাপ করা সম্ভব নয়। এখানকার সবচেয়ে চমকপ্রদ দিকটি হল, পদার্থবিদ্যা আমাদের খুব নিখুঁতভাবে বলতে পারে কিভাবে বস্তুর আচরণ ঘটে। মহাকর্ষ বল কিভাবে কাজ করে বা ইলেকট্রন কিভাবে ঘোরে, সবই তো সূত্র দিয়ে মাপা যায়।
ঠিক, কিন্তু কেন সেই জড় আচরণগুলো একটা চেতনা বা অনুভূতিতে রূপান্তরিত হয় তার কোনো সুনির্দিষ্ট উত্তর আধুনিক বিজ্ঞানের স্ট্যান্ডার্ড মডেলে নেই। অর্থাৎ মস্তিষ্ক যে ডেটা প্রসেস করছে সেটা আমরা দেখতে পাচ্ছি, কিন্তু সেই ডেটা প্রসেস করার সময় ভেতরে যে কেউ একজন কিছু একটা অনুভব করছে সেটা কিভাবে ঘটছে সেটাই সবচেয়ে বড় রহস্য। দারুণ একটা পয়েন্ট। বিষয়টা শুনতে অনেকটা কম্পিউটারের পিক্সেলের মতো মনে হচ্ছে। কম্পিউটারের পিক্সেল? হ্যাঁ, ধরুন এটা আধুনিক কম্পিউটারের স্ক্রিনে হয়তো অপরূপ সুন্দর একটা সূর্যাস্তের দৃশ্য ফুটে উঠেছে। ভেতরের হার্ডওয়্যার আর সফটওয়্যার মিলে কোটি কোটি পিক্সেলকে ঠিক এমনভাবে সাজিয়েছে যে দৃশ্যটা একদম জীবন্ত মনে হচ্ছে। দৃশ্যটা তৈরি হচ্ছে ডেটা দিয়ে। ঠিক, কিন্তু সেই ল্যাপটপ বা কম্পিউটার কি নিজে ওই সূর্যাস্তের সৌন্দর্য উপভোগ করতে পারে? সে কি সূর্যাস্ত দেখে মুগ্ধ হয়ে ভাবে, আহ কি চমৎকার দৃশ্য? মোটেই না, সে কেবল কিছু 0 আর 1 এর ডেটা প্রসেস করে চলেছে অন্ধের মতো। অথচ মানুষ হিসেবে আমরা যখন সূর্যাস্ত দেখি তখন আমাদের ভেতরে এক ধরনের অদ্ভুত মুগ্ধতা কাজ করে। আমাদের হাতে কেউ চিমটি কাটলে কেবল নিউরনের সিগন্যালই যায় না, আমরা আক্ষরিক অর্থে ব্যথা অনুভব করি, কষ্ট পাই। জড় পদার্থের তৈরি একটা বায়োলজিক্যাল মেশিনের ভেতর এই অনুভূতির জন্ম হলো কিভাবে? সেটাই তো তাহলে হার্ট প্রবলেম। নিখুঁত একটা উপমা। বস্তুবাদ বা ন্যাচারালিজমের মূল কথা হল মস্তিষ্কই চেতনা তৈরি করে, কিন্তু ঠিক কোন ধাপে গিয়ে নিউরনের ইলেকট্রিক্যাল ফায়ারিংগুলো একটা অনুভবের রূপ নেয় সেই ব্যাখ্যার ফাঁকটুকু এখনও রয়ে গেছে। আর ঠিক এই জায়গাতেই আমার মনে একটা বড় প্রশ্ন জাগছে। আধুনিক বিজ্ঞান যেখানে এসে থমকে যায় বা এখনও উত্তর খুঁজছে, সেখানে প্রাচীনকালের মানুষেরা এই চেতনা নিয়ে কি ভেবেছিলেন? হাজার হাজার বছর আগের দর্শন এই আমি আর চেতনাকে কিভাবে দেখেছিল? হ্যাঁ, প্রাচীনকালের মানুষেরা, বিশেষ করে ভারতীয় উপমহাদেশের প্রাচীন দর্শনে এই প্রশ্নের অত্যন্ত গভীর কিছু উত্তর খোঁজার চেষ্টা করা হয়েছে। যদি আমরা প্রধান দুটি প্রাচীন ভারতীয় দর্শনের দিকে তাকাই, তবে সেখানে দারুণ কিছু বিশ্লেষণ পাওয়া যায়। প্রথমেই আসা যাক উপনিষদীয় দর্শনে। উপনিষদে চেতনাকে কিভাবে ব্যাখ্যা করা হয়েছে? উপনিষদে বলা হয়েছে চেতনা কোনো মানসিক প্রক্রিয়া বা মস্তিষ্কের সৃষ্টি নয়, বরং চেতনা নিজেই হল পরম সত্য, যাকে তারা ব্রহ্ম নাম দিয়েছেন। মানে চেতনাটাই মূল ভিত্তি। একদম। এই বিশ্বজগতের সবকিছুই সেই এক পরম সত্তা বা চেতনা থেকেই প্রকাশিত। উপনিষদে একটা চমৎকার উপমা ব্যবহার করা হয়েছে, মাকড়সার উপমা। মাকড়সা যেমন নিজের ভেতর থেকে সুতো বের করে বিশাল জাল বোনে, সেই জালে নিজে বিচরণ করে এবং প্রয়োজন শেষে আবার নিজের ভেতরেই গুটিয়ে নেয়। উপনিষদের মতে বিশ্বজগতের সৃষ্টি এবং লয় ঠিক তেমনই। অর্থাৎ স্রষ্টা আর সৃষ্টি আলাদা নয়, একই চেতনা কেবল বহু রূপে প্রকাশিত হচ্ছে। ঠিক তাই, জড় পদার্থ বলে আসলে কিছুই নেই, সবকিছুই চেতনার ভিন্ন ভিন্ন রূপ। এটা তো বিশাল একটা ধারণা। মহাবিশ্বটাই একটা চেতনা আর আমরা তার অংশ। কিন্তু এর বাইরে কি আর কোনো ভিন্ন মত ছিল? অবশ্যই। ঠিক এখানেই বৌদ্ধ দর্শন এই চেতনার প্রশ্নে সম্পূর্ণ ভিন্ন এবং যুগান্তকারী একটা পথ বেছে নিয়েছে। বুদ্ধের মতে মানুষের ভেতরে অপরিবর্তনশীল বা স্থায়ী কোনো আত্মা বা আমি বলতে কিচ্ছু নেই। একেই বলা হয় অনাত্মাবাদ বা অনাত্মা। স্থায়ী কিছু নেই, তাহলে আমরা কে? বুদ্ধ দর্শন অনুযায়ী চেতনা কোনো স্থায়ী বস্তু নয়, বরং এটি হলো একটা শর্ত সাপেক্ষ প্রবাহ। কারণ এবং পরিস্থিতির ওপর নির্ভর করে প্রতি মুহূর্তে চেতনা জন্মায় এবং পরমুহূর্তেই তা বিলুপ্ত হয়। অর্থাৎ আমাদের ভেতরে এমন কোনো স্থায়ী বসে নেই যে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একই রকম থাকে। বৌদ্ধ দর্শনের এই প্রবাহের বিষয়টা আমার কাছে একটা পরিচিত প্রাকৃতিক উপমা দিয়ে খুব সহজেই বোঝা যায় বলে মনে হয়। কেমন উপমা? একটা নদীর কথা যদি চিন্তা করা যায়, দূর থেকে দেখলে মনে হয় নদীটি সবসময় একই আছে, তার একটা নির্দিষ্ট নামও আছে, ধরি গঙ্গা বা পদ্মা। কিন্তু নদীর একদম কাছে গেলে দেখা যাবে তার ভেতরের জল প্রতি মুহূর্তেই বদলে যাচ্ছে। হ্যাঁ, প্রবাহমান জল তো আর এক জায়গায় স্থির থাকে না। একদমই তাই। 1 সেকেন্ড আগের জল আর বর্তমান সেকেন্ডের জল কিন্তু এক নয়। নতুন জল এসে পুরনো জলের জায়গা নিচ্ছে। অর্থাৎ নদীর একটা অস্তিত্ব বা প্রবাহ আছে ঠিকই, কিন্তু একই জল সেখানে স্থায়ীভাবে বসে নেই। মানুষের জীবন এবং চেতনাও কি ঠিক তেমনই এক প্রবাহ নয়? চমৎকার মিলিয়েছেন। আমাদের এই যে আমি নামক ওতটাও সেরকমই প্রতি মুহূর্তে বদলে যাওয়া এক চলমান প্রক্রিয়া, কোনো স্থির পাথর নয়। একদম সঠিক এবং গভীর একটা উপমা। বিষয়টিকে যদি আমরা একটু বড় পরিসরে দেখি,
উপনিষদ আমাদের শেখায় সবকিছুর পেছনের অখণ্ড একত্বকে দেখতে, সব অনুভূতির কেন্দ্রে যে একজন সাক্ষী বা দর্শক সত্তা আছে, উপনিষদ তাকেই গুরুত্ব দেয়। আর অন্যদিকে বৌদ্ধ দর্শন আমাদের দেখায় এই মহাবিশ্বের পরিবর্তনশীলতার পরম সত্যকে। এই দুটো দর্শন তো একদম দুই মেরুর মনে হচ্ছে। অনেকটা তাই, তবে বৌদ্ধদের এই অনিত্যতা এবং অনাত্মবাদের উপলব্ধি খুবই প্রায়োগিক। কারণ মানুষ যখন বুঝতে পারে যে তার আমি বা তার পরিচয়গুলো আসলে ক্ষণস্থায়ী, তখন কোনো কিছুকে আঁকড়ে ধরে রাখার যে কষ্ট, যে মানসিক চাপ বা দুঃখ, তা থেকে সে অনেকটাই মুক্তি লাভ করতে পারে। এখানেই বিষয়টা সবচেয়ে আকর্ষণীয় হয়ে ওঠে, কারণ হাজার বছর আগের সেই বৌদ্ধ দর্শনের অনাত্মবাদ বা স্থায়ী আমি বলে কিছু নেই, এই ধারণার সাথেই কিন্তু আজকের আধুনিক স্নায়ুবিজ্ঞান বা নিউরোসায়েন্সের অদ্ভুত একটা মিল পাওয়া যাচ্ছে। হ্যাঁ, বিজ্ঞানও এখন এই দিকেই ইঙ্গিত দিচ্ছে। আমাদের সোর্সগুলো ঘাটলে দেখা যায় বিজ্ঞান এখন বলছে আমাদের মস্তিষ্কের ভেতরে কোনো একজন নির্দিষ্ট বস বা আমি বসেনি যে সবকিছু নিয়ন্ত্রণ করছে। বিশেষ করে স্প্লিট ব্রেন এক্সপেরিমেন্ট বা দ্বিখণ্ডিত মস্তিষ্কের যে গবেষণাগুলোর কথা আমরা পেয়েছি, সেগুলো তো মাথা ঘুরিয়ে দেওয়ার মতো। ঠিক বলেছেন। মাইকেল গাজানিগা নামের বিখ্যাত স্নায়ুবিজ্ঞানী স্প্লিট ব্রেন বা দ্বিখণ্ডিত মস্তিষ্কের রোগীদের নিয়ে যুগান্তকারী কিছু গবেষণা করেছেন। বিষয়টি একটু বিস্তারিত বলা প্রয়োজন। হ্যাঁ, অবশ্যই। স্প্লিট ব্রেন বলতে আসলে কি বোঝায়? অনেক সময় তীব্র মৃগীরোগ বা এপিলেপসির চিকিৎসার জন্য রোগীদের মস্তিষ্কের ডান এবং বাম অংশের মাঝখানের সংযোগস্থলটি, যাকে কর্পাস ক্যালোসাম বলে, তা সার্জারি করে কেটে দেওয়া হয়। এর ফলে মস্তিষ্কের দুই অংশ একে অপরের সাথে আর সরাসরি যোগাযোগ করতে পারে না। মানে একটা মস্তিষ্কের ভেতরে দুটো আলাদা কন্ট্রোল রুম তৈরি হয়ে যায়? অনেকটা সেরকমই। গাজানিগা এমন রোগীদের উপর পরীক্ষা করে দেখলেন যে মস্তিষ্কের দুই অংশ আলাদা হয়ে গেলে তারা সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করা শুরু করে, যেন এক মানুষের ভেতর দুটো আলাদা সত্তা। কিন্তু সবচেয়ে অবাক করা বিষয় ঘটল বাম মস্তিষ্ককে নিয়ে। আচ্ছা, বাম মস্তিষ্কে কি এমন ঘটেছিল? ধরুন, রোগীর ডান মস্তিষ্ককে, যা কিনা বাম চোখ নিয়ন্ত্রণ করে, তাকে একটা লিখিত নির্দেশ দেয়া হলো। নির্দেশটা হলো উঠে দাঁড়ান এবং হাঁটুন। রোগী সেই নির্দেশ মেনে উঠে হাঁটা শুরু করল। এবার গবেষক রোগীকে জিজ্ঞেস করলেন, আপনি কেন হাঁটছেন? এই প্রশ্নটার প্রসেসিং তো মস্তিষ্কের বাম অংশে হয়, তাই না? একদম ঠিক, কারণ ভাষা বা কথা বলার কেন্দ্রটা বাম দিকে থাকে। কিন্তু বাম মস্তিষ্ক তো ওই হাঁটুন লেখা নির্দেশটা দেখেইনি। সে জানেই না শরীর কেন হঠাৎ হাঁটতে শুরু করেছে। তাহলে এই অবস্থায় বাম মস্তিষ্কের তো বলা উচিত আমি জানি না কেন হাঁটছি। আশ্চর্যের বিষয় হলো বাম মস্তিষ্ক ঘাবড়ে না গিয়ে সাথে সাথে একটা মনগড়া গল্প বা ন্যারেটিভ তৈরি করে ফেলে। রোগী হয়তো বলে ওঠে, আমি আসলে একটু তৃষ্ণার্ত, তাই জলপান করতে যাচ্ছিলাম। গাজানিগা মস্তিষ্কের এই মেকানিজমের নাম দিয়েছেন ইন্টারপ্রেটার বা দোভাষী। দাঁড়ান। তার মানে আপনি বলছেন আমাদের মস্তিষ্ক কোনো একটা ঘটনা ঘটে যাওয়ার পর সেটাকে জাস্টিফাই করার জন্য একটা মিথ্যা গল্প বা কার্যকারণ সাজায়, আর আমরা বোকার মতো বিশ্বাস করি যে সেটাই আমাদের স্বাধীন ইচ্ছা বা আমি করেছি। এটা তো রীতিমতো ভয়ঙ্কর একটা ব্যাপার। শুনতে ভয়ঙ্কর লাগিও, এটাই স্নায়ুবিজ্ঞানের অন্যতম বড় আবিষ্কার। অর্থাৎ আমাদের এই অখণ্ড আমির বোধ বা আইডেন্টিটি আসলে মস্তিষ্কের বানিয়ে দেওয়া একটা গল্প মাত্র। মস্তিষ্ক কি সবসময় এমন গল্প বানায়? হ্যাঁ, মস্তিষ্ক সবসময় চেষ্টা করে আমাদের এলোমেলো আচরণগুলোর একটা সুসংগত এবং যৌক্তিক ব্যাখ্যা দাঁড় করাতে। বাপরে, তার মানে আমাদের এই আমি বোধটা আক্ষরিক অর্থেই একটা ইলুশন বা মায়া। আচ্ছা, মস্তিষ্কের এই গল্প বানানোর প্রক্রিয়ার সাথে সোর্সে থাকা আর একটা তত্ত্বের কথা কিন্তু চলে আসে। কার্ল ফ্রিস্টন এবং অনিল শেথের সেই প্রেডিক্টিভ প্রসেসিং বা মস্তিষ্কের আগাম অনুমান করার ক্ষমতা, সেখানে তো বলা হচ্ছে আমরা নাকি সবসময় হ্যালুসিনেট করছি। একদম ঠিক জায়গায় ধরেছেন। স্নায়ুবিজ্ঞানী অনিল শেথ এই প্রেডিক্টিভ প্রসেসিং তত্ত্ব নিয়ে চমৎকার কিছু কাজ করেছেন। সাধারণ মানুষের ধারণা হলো আমাদের মস্তিষ্ক একটা প্যাসিভ রিসিভার। প্যাসিভ রিসিভার মানে চোখ ক্যামেরার মতো ছবি তুলছে আর কান মাইক্রোফোনের মতো শব্দ শুনছে। হ্যাঁ, আর মানুষ ভাবে মস্তিষ্ক ভেতরে বসে বসে সেটা দেখছে আর শুনছে। কিন্তু আধুনিক বিজ্ঞান বলছে বিষয়টা উল্টো। একবার ভেবে দেখুন, মস্তিষ্ক থাকে খুলির এক ঘুটঘুটে অন্ধকার প্রকোষ্ঠে। তার কোনো চোখ বা কান নেই। সে বাইরের জগৎ থেকে কেবল কিছু বৈদ্যুতিক সংকেত বা ইলেকট্রিক্যাল ইম্পালস পায়। এই সংকেতগুলোর তো কোনো রং বা শব্দ নেই। ঠিক, তাহলে মস্তিষ্ক কিভাবে এই বাইরের রঙিন জগৎটা তৈরি করে? সে আসলে
প্রতিনিয়ত অনুমান বা প্রিডিকশন করে। সে তার অতীত অভিজ্ঞতা দিয়ে বাইরের জগৎ সম্পর্কে একটা মডেল তৈরি করে রাখে, আর ইন্দ্রিয়কে আসা তথ্য দিয়ে সেই অনুমানগুলোকে শুধরে নেয়। তার মানে আমরা যা দেখি সেটা বাইরের জগৎ নয়, মস্তিষ্কের অনুমান। অনিল শেঠের ভাষায় আমাদের চারপাশের এই বাস্তবতার যে অভিজ্ঞতা এবং আমাদের নিজেদের অস্তিত্বের যে বোধ, তা হলো এক ধরনের নিয়ন্ত্রিত হ্যালুসিনেশন বা কন্ট্রোলড হ্যালুসিনেশন। মস্তিষ্ক যখন সফলভাবে তার হ্যালুসিনেশনগুলোকে বাইরের জগতের সাথে মিলিয়ে নিয়ন্ত্রণ করতে পারে, আমরা তাকেই বাস্তবতা বলি। আচ্ছা, এটাকে যদি দৈনন্দিন জীবনের একটা উদাহরণ দিয়ে ভাবি, ধরুন আমি মাঝরাতে ঘুম থেকে উঠলাম, ঘরের ভেতর আবছা অন্ধকার, হঠাৎ দেখি কোণার চেয়ারে একটা মানুষ বসে আছে। আমার বুক ধরফর করে উঠল। আমি ভয়ে ভয়ে লাইট জ্বালালাম আর দেখলাম সেটা আসলে একটা জ্যাকেট চেয়ারের উপর রাখা আছে। দারুণ উদাহরণ। তার মানে অন্ধকারে আমার মস্তিষ্ক ওই জ্যাকেট থেকে আসা অস্পষ্ট বৈদ্যুতিক সংকেত পেয়ে তার অতীত অভিজ্ঞতা থেকে অনুমান করেছিল যে ওটা মানুষ। সে আক্ষরিক অর্থে আমাকে একটা হ্যালুসিনেশন দেখিয়েছিল। লাইট জ্বালানোর পর নতুন তথ্য পেয়ে সে তার হ্যালুসিনেশনটাকে আপডেট করে নিল, তাই তো? চমৎকার। ঠিক এভাবেই মস্তিষ্ক প্রতিনিয়ত চারপাশের জগৎ নির্মাণ করছে। আর শুধু বাইরের জগৎ নয়, সমাজবিজ্ঞানী আরভিং গফম্যান এবং ড্যান ম্যাকঅ্যাডামসের তত্ত্বগুলো ঘাটলে দেখা যায় মস্তিষ্ক আমাদের নিজেদের পরিচয় বা আইডেন্টিটি নিয়েও প্রতিনিয়ত এই একই কাজ করে। আইডেন্টিটি নিয়েও হ্যালুসিনেট করে। হ্যাঁ, হ্যালুসিনেশন না বলে গল্প তৈরি বলা যায়। গফম্যান দেখিয়েছেন যে আমরা অফিসে বসের সামনে যেমন আচরণ করি, বাড়িতে পরিবারের সাথে তেমন আচরণ করি না। আবার বন্ধুদের আড্ডায় আমাদের রূপ সম্পূর্ণ ভিন্ন। হ্যাঁ, এটা তো আমরা সবাই করি। তখন নিজেরই মনে হয় আমি কি ভণ্ড, আমার আসল রূপ কোনটা? সমাজবিজ্ঞান আর স্নায়ুবিজ্ঞানের এই মেলবন্ধনটাই এখানে অভাবনীয়। বিজ্ঞান বলছে আমাদের কোনো একটা মাত্র স্থির অপরিবর্তনীয় পরিচয় নেই, বরং আমরা হলাম কিছু গল্পের সমষ্টি। পরিবেশ আর পরিস্থিতি অনুযায়ী এই গল্প বদলায়। ঠিক, সামাজিক প্রত্যাশা অনুযায়ী আমাদের মস্তিষ্ক প্রতিনিয়ত এই গল্পগুলোকে বদলায় এবং নতুন করে সাজায়। এটা কোনো ভণ্ডামি নয়, বরং এটা মস্তিষ্কের টিকে থাকার একটা স্বাভাবিক এবং অত্যাবশ্যকীয় কৌশল। একটা সুসংহত জীবন মানে এই নয় যে সব জায়গায় একই রকম পাথরের মতো স্থির থাকতে হবে, বরং জীবন হলো বিভিন্ন পরিস্থিতির সাথে মানিয়ে নেওয়া এই ভিন্ন ভিন্ন গল্পগুলোর একটা সুন্দর সমন্বয়। এতক্ষণ আমরা স্নায়ুবিজ্ঞান, সমাজবিজ্ঞান আর প্রাচীন দর্শন নিয়ে অনেকটা পথ পাড়ি দিলাম। আমরা দেখলাম যে আমাদের মন, আমাদের পরিচয় আসলে কিছু গল্প আর অনুমানের সমষ্টি, কিন্তু এরপরও একটা খটকা থেকেই যায়। একেবারে শুরুতে যে প্রশ্নটা ছিল জড় বস্তুর সাথে চেতনার এই যে আদিদ্বন্দ্ব, এর শেষ কোথায়? এটা আসলে বিজ্ঞানের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এই যে আমরা নিউরনের কথা বলছি, মস্তিষ্কের কথা বলছি, এগুলো তো শেষ পর্যন্ত পরমাণু দিয়েই তৈরি, তাই না? তাহলে জড় পদার্থের সাথে চেতনার এই সম্পর্কের কি কোনো বৈজ্ঞানিক সুরাহা আছে? কোয়ান্টাম মেকানিক্স কি এই রহস্যের কোনো উত্তর দেয়? কোয়ান্টাম মেকানিক্স এই আলোচনায় একটা অত্যন্ত আকর্ষণীয় এবং একই সাথে বিতর্কিত মাত্রা যোগ করে। শুরুতেই একটা বিষয়ে সতর্কতা অবলম্বন করা খুব জরুরি। আধুনিক যুগে অনেকেই বলে থাকেন কোয়ান্টাম মানেই চেতনা, বা কোয়ান্টাম ফিজিক্স দিয়ে সরাসরি আত্মাকে প্রমাণ করা যায়। বিজ্ঞানীদের মতে এ ধরনের ঢালাও দাবি আসলে বিজ্ঞানের অপব্যবহার। হ্যাঁ, সুডো সায়েন্স থেকে সাবধান থাকতে হবে। কোয়ান্টাম ফিজিক্স কোনো ম্যাজিক নয়, তবে কোয়ান্টাম মেকানিক্সে এমন কিছু পরীক্ষালব্ধ সত্য আছে যা সত্যি আমাদের বাস্তবতার ভিত্তিমূলকে নাড়িয়ে দেয়। এর মধ্যে সবচেয়ে বিখ্যাত হল অবজার্ভার এফেক্ট বা পর্যবেক্ষকের ভূমিকা। এই পর্যবেক্ষকের ভূমিকা বিষয়টা ঠিক কি, একটু সহজ করে বলা যাবে? হিসেবে বিরাজ করে। সম্ভাবনার তরঙ্গ, মানে সে একই সাথে সব জায়গায় থাকতে পারে? ঠিক, এটা বোঝাতে শ্রোডিঙ্গারের বিড়ালের সেই বিখ্যাত থট এক্সপেরিমেন্টের কথা চিন্তা করা যেতে পারে। কল্পনা করুন একটা বন্ধ বাক্সের ভেতরে একটা বিড়াল আছে, আর সাথে আছে একটা তেজস্ক্রিয় পদার্থ, যা ভাঙতেও পারে আবার নাও ভাঙতে পারে। যদি ভাঙে তবে বিষাক্ত গ্যাস বেরিয়ে বিড়ালটি মারা যাবে। হ্যাঁ, কোয়ান্টাম ফিজিক্সের নিয়ম অনুযায়ী যতক্ষণ না আপনি বাক্সটি খুলছেন, ততক্ষণ বাক্সের ভেতরের বিড়ালটি একই সাথে জীবিত এবং মৃত এই দুই সম্ভাবনার মাঝখানে ভাসতে থাকে। কিন্তু যখনই আপনি বাক্স খুলে পর্যবেক্ষণ করেন,
তখন সেই সম্ভাবনার তরঙ্গটি ভেঙে গিয়ে যে কোনো একটা সুনির্দিষ্ট বাস্তবতায় পরিণত হয়। অর্থাৎ কোয়ান্টাম ফিজিক্স ইঙ্গিত দিচ্ছে যে এই মহাবিশ্বের বাস্তবতার সাথে কোথাও না কোথাও পর্যবেক্ষক বা চেতনার একটা নিবিড় সম্পর্ক আছে। তার মানে চেতনা না থাকলে হয়তো বাস্তবতার কোনো নির্দিষ্ট রূপই থাকত না, সবকিছু কেবল সম্ভাবনার তরঙ্গে ভাসত। ঠিক তাই। আর এখান থেকেই দর্শনের আরেকটি গভীর তত্ত্ব পুনরুজ্জীবিত হয়, যাকে বলা হয় প্যানসাইকিজম। এই তত্ত্ব অনুযায়ী চেতনা কোনো আকস্মিক জাদুকরী ঘটনা নয়, যা হুট করে বিবর্তনের কোনো এক পর্যায়ে মস্তিষ্কের ভেতর তৈরি হয়েছে, বরং ভর বা বৈদ্যুতিক চার্জ যেমন মহাবিশ্বের মৌলিক বৈশিষ্ট্য, চেতনাও হতে পারে তেমনই একটা একদম মৌলিক বৈশিষ্ট্য। বিষয়টা কি এমন যে যেমন ধরুন আমরা যখন জল পান করি বা জলে হাত দিই, জলের যে তরল অবস্থা সেটা কিন্তু একটা একক H2O অণুর বৈশিষ্ট্য নয়। একটা জলের অণু নিজে নিজে ভেজা বা তরল হতে পারে না। একদম সঠিক উপমা। কিন্তু কোটি কোটি জলের অণু যখন একসাথে বিশেষ একটা নিয়মে আচরণ করে, তখন সেই সমষ্টিগত আচরণের ফলে জল বা তরলত্বের উদ্ভব হয়। প্যানসাইকিজম কি তাহলে বলছে যে পদার্থ আর চেতনা আলাদা কোনো সত্তা নয়, তারা একই মুদ্রার এপিঠোপিঠ? একদম নিখুঁত ধরেছেন। প্যানসাইকিজমের মূল কথা এটাই। প্রতিটি উপপারমাণবিক কণার হয়তো একেবারে প্রাথমিক স্তরের কোনো অভিজ্ঞতা বা প্রোটো কনসিয়াসনেস রয়েছে। একটা ইলেকট্রনের চেতনা হয়তো মানুষের মতো নয়, কিন্তু তার ভেতরেও অভিজ্ঞতার একটা আদিম বীজ লুকিয়ে আছে। আর সেই বীজগুলো একসাথেই আমাদের এই বিশাল চেতনার জন্ম দেয়। হ্যাঁ, বিলিয়ন বিলিয়ন কণা যখন একটা মানুষের মস্তিষ্কে সুবিন্যস্ত হয়, তখন সেই ছোট ছোট প্রোটো কনসিয়াসনেসগুলো একত্রিত হয়ে মানুষের মতো জটিল এবং তীব্র চেতনার জন্ম দেয়। জলের তরলত্বের মতোই চেতনা হল মহাবিশ্বের একটা ইমার্জেন্ট বা উদ্ভূত বৈশিষ্ট্য। তাহলে এই সব কিছুর মানে কি দাঁড়ায়? এতক্ষণ ধরে দর্শন, স্নায়ুবিজ্ঞান আর কোয়ান্টাম মেকানিক্সের যে মহাসমুদ্রে আমরা সাঁতার কাটলাম, তার নির্যাসটুকু যদি এক জায়গায় আনা যায়, তবে দেখা যায় আমরা আসলে কোনো স্থায়ী বা নিরেট বস্তু নই। আমরা এক চলমান প্রক্রিয়া। ঠিক। আমহানবী মহাবিশ্বের এক পরিবর্তনশীল প্যাটার্ন বা চলমান ছন্দ। আমাদের যে পরিচয় বা আমি, তা কোনো স্থির পাথরে খোদাই করা নাম নয়, বরং তা প্রতিনিয়ত লেখা হতে থাকা একটা গল্পের বই। মস্তিষ্ক সেই গল্পের লেখক, আর সমাজ হলো সেই গল্পের পটভূমি। হ্যাঁ, আর এই উপলব্ধিটার একটা দারুণ প্রায়োগিক দিক আছে, যা আমাদের দৈনন্দিন জীবনে ভীষণ কাজে লাগতে পারে। সেটা কিরকম? আমরা অনেক সময় জীবনের নানা পর্যায়ে হতাশ হয়ে পড়ি। আমরা নিজেদের ওপর বিশ্বাস হারিয়ে ফেলি এই ভেবে যে আমি তো এমনই, আমার দ্বারা আর কিছু হবে না, বা আমার রাগ বেশি, এটাই আমার স্বভাব। নিজেকে একটা অপরিবর্তনশীল বা ফিক্সড সত্তা হিসেবে ভাবার কারণেই আমাদের ভেতরে এই মানসিক চাপের সৃষ্টি হয়। সত্যি তাই। আমরা নিজেদের একটা নির্দিষ্ট ছাঁচে ফেলে দিই। কিন্তু যখন আমরা বুঝতে পারি যে বিজ্ঞান এবং দর্শন উভয়ের মতেই আমাদের পরিচয় কেবলই একটা গতিশীল প্রক্রিয়া, তখন জীবনের অনেক দুঃখ এবং হতাশা থেকে মুক্তি পাওয়া সম্ভব। এটি আমাদের এই স্বাধীনতা দেয় যে আমরা কোনো নির্দিষ্ট ছাঁচে চিরকালের জন্য বন্দী নই। আমরা চাইলেই সচেতনভাবে আমাদের জীবনের এই ন্যারেটিভ বা গল্পটাকে পরিবর্তন করতে পারি, নতুন করে নিজেদের নির্মাণ করতে পারি। সত্যি, এই তথ্যগুলো নিজের অস্তিত্ব সম্পর্কে আমাদের দৃষ্টিভঙ্গি পুরোপুরি পাল্টে দেওয়ার মতো ক্ষমতা রাখে। আজকের এই গভীর বিশ্লেষণ বা তথ্য অনুসন্ধান একেবারে শেষ পর্যায়ে চলে এসছে। তবে শেষ করার আগে শ্রোতাদের ভাবনার জগতে একটু নাড়া দিয়ে যাওয়া বোধহয় প্রয়োজন। অবশ্যই। বিদায় নেওয়ার আগে শ্রোতাদের জন্য সত্যিই একটা গভীর চিন্তার খোরাক রেখে যাওয়া যেতে পারে। বিজ্ঞানের একটা সাধারণ কিন্তু চমকপ্রদ তথ্য হল, জীববিজ্ঞানের মতে প্রতি কয়েক বছরের মধ্যে আমাদের শরীরের প্রায় প্রতিটি কোষ এবং পরমাণু সম্পূর্ণ নতুন পরমাণু দিয়ে প্রতিস্থাপিত হয়ে যায়। তার মানে ৭ বা ১০ বছর আগে আমি যে পরমাণু দিয়ে তৈরি ছিলাম, আজ তার কিছুই নেই। একদম। আজ থেকে ৭ বা ১০ বছর আগে যে উপাদানগুলো দিয়ে আমাদের মস্তিষ্ক আর শরীর তৈরি ছিল, আজকের উপাদানগুলো তার চেয়ে সম্পূর্ণ আলাদা। তারপরও আমরা নিজেদের স্মৃতি আর পরিচয় আঁকড়ে ধরে একই মানুষ বলে দাবি করি। এটা তো ভাবলেই অবাক লাগে। এখন সবার কাছে প্রশ্ন হল, যদি আমাদের শরীরের প্রতিটি কণা বদলে গিয়ে থাকে আর আমাদের এই অখণ্ড আমি বোধটা মস্তিষ্কের তৈরি করা শুধুই একটা চলমান গল্প হয়, তাহলে এই প্রশ্নটা কিন্তু থেকেই যায়,
এই মুহূর্তে এই যে গল্পটা বা বিশ্লেষণটা শুনছে সে আসলে কে? উফ, কি দারুণ এবং রোমাঞ্চকর একটা প্রশ্ন। আমরা আশা করব এই প্রশ্নটা নিয়ে সবাই নিজ নিজ জায়গা থেকে একটু গভীরভাবে ভাববেন। হয়তো এই ভাবনার মাঝেই লুকিয়ে আছে নিজেকে নতুন করে চেনার কোনো অবাক করার সূত্র। এতক্ষণ ধরে আমাদের এই দীর্ঘ এবং গভীর বিশ্লেষণে সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি আজকের এই আলোচনা আপনাদের চিরাচরিত ভাবনার জগতে কিছুটা হলেও নতুন আলো ফেলেছে। কথা হবে ভবিষ্যতের অন্য কোনো রহস্যময় বিষয়ের গভীরে। ভালো থাকবেন আর ভাবনার জগতের নতুন নতুন দরজা খুলতে থাকবেন।